সারা দেশে চলছে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন। এর প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। কুমিল্লা ও মুন্সিগঞ্জে বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উৎপাদনে রীতিমতো ধস নেমেছে। কারখানা মালিকরা বলছেন, অতিরিক্ত জেনারেটর খরচ এবং শ্রমিকের মজুরি দিতে গিয়ে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ বেসিক শিল্প নগরীতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না। শিল্প মালিকরা জানান, একবার বিদ্যুৎ গেলে কয়েক ঘন্টায়ও বিদ্যুৎ আসছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। প্রতিটি কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। মুন্সিগঞ্জের বেসিক কর্মকর্তারা জানান, বর্তমানে সচল ৩৮টি কলকারখানায় বিদ্যুৎ না থাকায় প্রতিদিন শুধু জেনারেটর এবং অতিরিক্ত শ্রমঘণ্টা বাবদ ক্ষতি হচ্ছে অন্তত ২০ লাখ টাকা। সোলার সিস্টেমের প্রতি সরকার একটু নবায়নযোগ্য জ্বালানির প্রতি সাথে পরিবেশ বান্ধব, এই বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছেন। তো এটা সামনের দিকে এটার প্রসিডিউর আগালে আমরা তথ্য দিতে পারবো। তীব্র লোডশেডিংয়ে স্থবির কুমিল্লার বেসিক শিল্প কারখানার উৎপাদনও। নষ্ট হচ্ছে কাঁচামাল ও সংবেদনশীল যন্ত্রপাতি। দিনে ৮ থেকে ১০ বার পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক জানান, সময়মতো বিদেশে পণ্য রপ্তানি করতে না পারায় ব্যবসায়ীদের জন্য লোকসান ও ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তো এই ক্ষতির কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট আছে, যেমন তার ব্যাংক লোন রয়েছে, তারপরে যে আদার্স যে ম্যাটেরিয়াল কস্ট সেটাও কিন্তু বেড়ে গেছে। তো তাদের জন্য সার্ভাইভালটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, বেসিকের জন্য আলাদা একটি বিদ্যুৎ সংযোগের কথা ভাবা হচ্ছে। তো এই লোডশেডকে ম্যানেজমেন্ট করার জন্য যেটা আমরা এন্ড ইউজার থেকে চেষ্টা করতেছি, একটা সেন্ট্রালি যেহেতু আমাদের এই ক্রাইসিসটা রয়ে গেছে, ফুয়েল ক্রাইসিসটা রয়ে গেছে, সেখানে একটা বিষয় কাজ করছে। আমরা এন্ড ইউজার থেকে, তো কনজিউমার এন্ড থেকে আমরা যতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই অবস্থায় আমরা লোডশেড দেওয়ার চেষ্টা করতেছি আর কি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুমিল্লায় দৈনিক ১১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে গেল ১৫ দিনে ৮০ মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, ৭১। কুমিল্লায় ঘন ঘন লোডশেডিং হওয়ায় বেসিক শিল্প কারখানার উৎপাদন স্থবির হয়ে পড়েছে। সময় মতো পণ্য রপ্তানি করতে না পারায় লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, সংকট কবে নাগাদ কাটতে পারে বলে জানতে পেরেছেন? এ বিষয়ে বিদ্যুৎ অফিস, বেসিক শিল্প কারখানার সংশ্লিষ্টরা কি বলছেন? মূলত ৭ থেকে ৮ বার বিদ্যুৎ যাচ্ছে। সেই জায়গায় কুমিল্লা বিসিক শিল্পনগরী সহ কুমিল্লা শিল্প কারখানাগুলো সেই উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তাদের শিপমেন্টগুলো ক্যান্সেল হচ্ছে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে যে ত্রিপুরা থেকে কুমিল্লায় যে বিদ্যুৎ আসে সেটি যেখানে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা ছিল, সেখানে ৮০ এবং ৯০ মেগাওয়াট এবং কখনো কখনো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। সেই জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি কুমিল্লা নগরে যে পোহাতে হচ্ছে, সেগুলো জায়গার তার কারণে কিন্তু কুমিল্লা বিসিক শিল্পনগরী এবং অন্যান্য শিল্প কারখানা যেগুলো আছে সেই জায়গায় কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বিদ্যুৎ বিভাগ বলছেন, আলাদাভাবে সরাসরি বিসিক শিল্পনগরীতে যদি একটি সংযোগ দেওয়া যায় তাহলে সেই জায়গায় সমস্যা নিরসন হবে। তবে এই যে শুধুমাত্র নগর নয়, কুমিল্লা জোনের আওতাধীন সেই জায়গায় কুমিল্লা জেলা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ কুমিল্লা যে জোনটি রয়েছে সেই জায়গায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেই জায়গায় জাতীয় গ্রিড থেকে মাত্র ১০০ থেকে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু প্রতিদিনই কিন্তু ঘাটতি রয়েছে এবং ঘাটতির কারণে শুধুমাত্র কলকারখানা যে তা নয়, বাসাবাড়ি এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু আলো থেকে অন্ধকারে কিন্তু থেকে যাচ্ছে। এই যে নাবিশ্বাস সাধারণ মানুষের, সেই নাবিশ্বাসগুলো গেল ১৫ দিন ধরে দীর্ঘায়িত হচ্ছে। এই দীর্ঘায়িত বিষয়ে বিদ্যুৎ বিভাগ বারবারে বলছেন, জাতীয় গ্রিডের যখনই সমস্যার সমাধান হবে তখনই সেই সমস্যাটা সমাধান হবে। তবে কুমিল্লার নগরের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ভারত থেকে, ত্রিপুরা থেকে যে পরিমাণ বিদ্যুৎ আসার কথা এবং সেই পরিমাণ আসছে না। আমাদের নগরে যে পরিমাণ চাহিদা আছে সেই চাহিদা মিটিয়ে সেগুলো কিন্তু
কিন্তু সম্ভব হচ্ছে না। ভারত থেকে শীতকালীন মৌসুমে সেই জায়গায় বিদ্যুৎ যে 160 মেগাওয়াট বা 140 মেগাওয়াট সেই জায়গায় আসতো, সেই জায়গায় কিন্তু বর্তমানে আসছে 90 থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ। প্রতিদিনই ঘাটতি 35 থেকে 40 মেগাওয়াট। এই ঘাটতি পূরণ করা বিদ্যুৎ বিভাগে সম্ভব হচ্ছে না এবং চাহিদা অনুযায়ী ঘাটতি বেশি। একই রকম কিন্তু কুমিল্লা জোনের ক্ষেত্রে জাতীয় গ্রিড থেকে যখনই বিদ্যুৎ আসবে তখনই সেই ঘাটতি মেটানো সম্ভব বলে বিদ্যুৎ বিভাগ বলছে। তবে শিল্প কারখানার মালিকরা বলছেন, বিশেষ করে কুমিল্লা বিসিক শিল্প নগরী যেখানে 141টি শিল্প কারখানা রয়েছে, সেগুলো কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কোটি কোটি টাকা কিন্তু তাদের লোকসান হচ্ছে এবং বিদেশের যে শিপমেন্টগুলো সেই রপ্তানি সেগুলো কিন্তু অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য বিসিক অন্ততপক্ষে বিসিক শিল্পনগর বা শিল্প কারখানা বাঁচানোর জন্য আলাদাভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া যদি যায়, সেই কথাটাই কিন্তু যেমনিভাবে মালিক শ্রমিকরা বলছেন, সেই সাথে বিদ্যুৎ বিভাগ বলছেন শিল্প প্রতিষ্ঠান বাঁচানোর জন্য বিদ্যুৎ বিভাগ আলাদাভাবে একটি লাইনের ব্যবস্থা করবেন। চৈতি। এনামুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে তীব্র লোডশেডিং এর বিষয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্য। জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় আবারও চট্টগ্রামে গ্যাসের সংকট তীব্র হয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যানবাহনের জন্য গ্যাস পাচ্ছেন না চালকরা। বাসাবাড়িতেও রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের অভাবে কারখানায় উৎপাদন সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানান, খারাপ আবহাওয়ার কারণে এলএনজি বাহী জাহাজ মহেশখালী ভাসমান টার্মিনালে ভিড়াতে না পারায় এবারের এই সংকট। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। কিছুদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও মঙ্গলবার থেকে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ কমেছে বন্দরনগরী চট্টগ্রামে। সরবরাহ কমে যাওয়ায় নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস মিলছে খুব অল্প। এই যে কতগুলো ড্রাইভারের কষ্ট দিয়েছে, আমরা কি সংসার চলবে না? আমরা সংসার চালাবো তো, ফেরত তো বাদ নাই। মালিকে বলতেছি যে তোমরা যেখান থেকে পারো গ্যাস নিয়ে আসো, চালাও। গ্যাস নাও বা নাও, তোমাদের ব্যাপার। তোমরা 1050 টাকা করে ইনকাম দিতে হবে। এই পর্যন্ত এখনো 1 টাকা ভাড়া মারতে পারিনি। গ্যাসের জন্য কিন্তু ঘুরতেছি শুধু। বাসাবাড়িতেও গ্যাস নেই। রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাচ্ছে নগরীর বেশিরভাগ মানুষ। বেড়েছে যানবাহনের ভাড়াও। একটু একটু আসে, হালকা পাতলা আসে, তাও 1 ঘন্টা আসে, 1 ঘন্টা আসে না। আমাদের আসলে খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে। ম্যাক্সিমাম রেস্টুরেন্ট কোনো হোটেল থেকে কি নিয়ে খাওয়া লাগতেছে। 10 তারিখ দুপুরের পর থেকেই গ্যাসের চাপটা অটোমেটিকলি লাইনের থেকে কমে গেছে। গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। সরকার দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার জন্য যে আহ্বান জানাচ্ছে, এরকম যদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না যায়, তাহলে হয়তো বিনিয়োগকারীরা হতাশ হয়ে ফিরে যাবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহের ক্ষেত্রে উৎপাদনমুখী কারখানাগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যেন গৃহস্থালী সিএনজিটাকে মোটামুটি দেওয়া যায়, আমরা চেষ্টা করতেছি আর কি, কিন্তু আমার সাপ্লাই অনেক কমে গেছে, এই জন্য প্রেশার কম। বর্তমানে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে 160 থেকে 170 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের দরকার 270 থেকে 300 মিলিয়ন ঘনফুট। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। মানিকগঞ্জে গ্যাস সংকটের কারণে জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগই বন্ধ রয়েছে। এতে গ্যাস নিতে যানবাহন চালকদের ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, কবে নাগাদ সংকট কাটতে পারে বলে জানতে পেরেছেন? এ বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা কি বলছেন? আসলে কবে নাগাদ সংকট কাটতে পারে এটি নিশ্চিত করে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারছেন না। তারা বলছেন যে মাঝে তাদের প্রায় 3 সপ্তাহ ধরে গ্যাসের তীব্র সংকট ছিল। এর মাঝে তারা 3 দিন ধরে খুব ভালো গ্যাস পেয়েছিলেন এবং পরিবহনও তারা গ্যাস দিতে পেরেছিলেন। পাশাপাশি আমরা দেখেছি তখন বাসাবাড়িতেও কিন্তু গ্যাস এসেছিল।
কিন্তু এরপরে গত 3 দিন ধরে আবার এই সংকটটা প্রকট হয়েছে এবং তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। যে পরিমাণ তাদের এখানে গ্যাস আসছেও তারা বলছেন যে তাদের প্রেশার না থাকার কারণে তারা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না। পাশাপাশি আরেকটি সংকট তৈরি হয়েছে যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে, ঘন ঘন লোডশেডিং এর কারণে তারা বলছেন এখানে যখন গ্যাস দিতেছেন তখন যখন বিদ্যুৎ থাকে না ওই সময় তাদের গ্যাস দেয়া যাচ্ছে না। এটি একটি বড় সংকট। এর মধ্যে আমরা দেখেছি যারা ভুক্তভোগী তাদের একটা লম্বা লাইন চলে এসেছে। তারা গ্যাসের জন্য যারা আসছেন এখানে প্রাইভেট কার, মাইক্রোবাস, 3 হুইলার সহ বিভিন্ন যানবাহনের কিন্তু একটা লম্বা লাইন। এর মধ্যে যেমনটি আপনার শিরোনামও বলছিলেন যে 14টি এখানে ফিলিং স্টেশন আছে, তার মধ্যে বেশিরভাগই বন্ধ। 2 থেকে 3টি ফিলিং স্টেশনে গ্যাস দিতে পারছেন। তারা বলছেন যে তারা সামান্য পরিমাণ গ্যাস পাচ্ছেন। তো যারা এখানে আসছেন গ্যাস দিতে আমরা তাদের সাথে একটু কথা বলি এবং জেনে নিই যে আসলে সংকটের বিষয় নিয়ে। আপনি তো গ্যাস দিতে আসছেন, কি অবস্থা, চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন কিনা? গ্যাসের অবস্থা খুবই খারাপ। সামনে দিয়ে প্রাইভেট লাগায় মানে আপনার গ্যাস ভিআইপি নিতেছে, আমরা ঠিক মতো নিতে পারতেছি না। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে আমরা দাঁড়াই থাকি। রাত্রি 3টার দিকে আইসে আপনার সকাল 8টা 9টা বাজে যায়, শুধুমাত্র এই হান্দার পাম্পের ভিআইপির জন্য। কিসের ভিআইপি? এমনি তো গ্যাসের একটা সংকট আমরা দেখছি। আচ্ছা, সেই ক্ষেত্রে দিয়ে যে আগের যে পরিমাণ গ্যাস পাইতেন এমনকি তা পাচ্ছেন? না তা পাচ্ছে না। এখন তো প্রেশারই নাই। এখানে 4-5 ঘন্টা ওয়েট করে আমরা প্রেশার পাচ্ছি মাত্র 190-70। ধন্যবাদ। শুনছিলেন আসলে এখানে যারা গ্যাস দিতে আসছেন তাদের দুর্ভোগের কথা, পাশাপাশি যারা গ্যাস দিচ্ছেন আমরা তাদের সাথে দিকে একটু কথা বলার চেষ্টা করি যে এবং এখানে অভিযোগ করছেন যে অনেকে যে আসলে এখানে তারা ভিআইপি হিসেবে গ্যাস দিচ্ছেন যার কারণে গ্যাস পাচ্ছেন। আমরা এখানে একটু কথা বলেও জেনে নিই। আচ্ছা, যে গ্যাস দিতে আসছেন কি অবস্থা? গ্যাসের অবস্থা খুবই খারাপ। মাঝখানে আমরা 3 দিন একটু ভালো গ্যাস পেয়েছিলাম, কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের খুব মানে খারাপ অবস্থা। দীর্ঘ লাইন, দেখা যায় সকালে এসে সিরিয়াল লাগাইলে আমরা রাতেও গ্যাস পাই না। তার মধ্যে 6টা থেকে বন্ধ, 6টা থেকে 9টা পর্যন্ত বন্ধ থাকে। দীর্ঘ লাইন, মানে আমরা সারাদিন গ্যাস নিয়ে রাতে চালাতে পারি না এবং রাতে গ্যাস নিলে দিনে চালাতে পারি না, কারণ রাত ভরে গ্যাস নিলে দেখুন যে আমরা দিনে চালাতে পারি। খুব খারাপ অবস্থা। থ্যাংক ইউ। এই যে বলছিলেন আসলে দুর্ভোগ, যারা আমরা দুর্ভোগের চিত্রটি তুলে ধরছিলাম, এখানে দীর্ঘ সময় এসে তারা আসলে গ্যাস পাচ্ছেন না। তবে আরেকটি সমস্যা যেমনটি বলছিলাম যে আসলে বিদ্যুতের একটা সংকট আছে, ঘন ঘন লোডশেডিং এর কারণে এখানে তারাও পর্যাপ্ত গ্যাস দিতে পারছেন না। মিহির, ধন্যবাদ আপনাকে। আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। গ্যাসের চাপ কমে যাওয়ায় প্রায় বন্ধ হয়ে গেছে জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। গ্যাসের আশায় এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন চালকরা। একই সাথে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এছাড়া বাসাবাড়িতেও চুলা জ্বলছে না ঠিকমতো। রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। আবারও গ্যাসের জন্য হাহাকার। গ্যাস না থাকায় প্রায় বন্ধ নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলো। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে 33টি সিএনজি স্টেশনের কোথাও গ্যাস সরবরাহ নেই, কোথাও চাপ কম। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। অনেকেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন কমে গেছে। এতে লোকসানের আশঙ্কায় সংশ্লিষ্টরা। আমাদের যে যাত্রীর সময়টা, ওই সময় মতন আমরা গ্যাসটা পাইতেছি না। আমাদের এমন সময় আমরা গ্যাসটা পাই তো আমাদের পুরো রাস্তা থাকে খাইলা। মহাজন দাঁড়াই রয়েছে জমা লইয়া, আমরা জমা পাবো সকাল থেকে এই পর্যন্ত 1 টাকা ইনকাম করিনি। ছেলেমেয়ের পড়ালেখা আছে, স্কুল খরচা আছে, বাসার খরচা আছে, এগুলো তো পোষাইতে পারতেছি না। সকাল 8টা বাজে আইসা এখন তো পাই নাই, এরপরও রাত 12টা বাজে পাবো কিনা ওইটাও সন্দেহ। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন বাসাবাড়ির মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক না হলে সংকট আরো তীব্র হতে পারে। আর আমাদের গ্যাসের সংকট যদি 23 তারিখের মধ্যে না হয়, যেটা একদম ফাইনাল প্ল্যাটফর্ম, তাহলে আমরা লাগাতার আমাদের স্টেশনগুলি বন্ধ করার জন্য আমরা চলে যাব। এই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু করার বাকি থাকবে না। গ্যাস সংকটে বিপর্যস্ত নারায়ণগঞ্জের পরিবহন, শিল্প ও জনজীবন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন গ্রাহকদের। মনিরা কাজুরি, ৭১।
আবারও তীব্র গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, গ্যাস সংকটের বিষয়ে ফিলিং স্টেশন এবং শিল্প কারখানার সংশ্লিষ্টরা কি বলছেন? শিল্প কারখানার উৎপাদন ঠিক রাখতে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? চৈতি, শিল্পনগরী নারায়ণগঞ্জ গ্যাসের সংকটে একেবারে মুখ থুবড়ে পড়ছে, ঠিক এমনটাই বলা যায়। আমরা কয়েকটা পেট্রোল পাম্পে, সিএনজি পাম্পে সকালে এসেছিলাম, এখানে এসে দেখি গ্যাস দেওয়া একেবারেই বন্ধ। কয়েকদিন আগে যে সামান্য পরিমাণে গ্যাসের চাপ থাকলেও বর্তমানে একেবারেই বন্ধ রয়েছে। কখন গ্যাস আসবে সেই অপেক্ষায় যানবাহনগুলো অপেক্ষা করছে। যখন গ্যাস আসবে তারা সেই গ্যাস নিয়ে হয়তো তারা গাড়ি চালাবে। আর শিল্প প্রতিষ্ঠানের কথা যদি বলতে হয় তাহলে সেটা তো একেবারে চরম একটা বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বলে বিকেএমই এর যে সভাপতি মোহাম্মদ হাতেম উনি আমাদেরকে জানিয়েছেন যে এভাবে চলতে থাকলে আসলে নারায়ণগঞ্জের যে উদীয়মান যে শিল্পগুলো ছিল, বিশেষ করে শিল্পনগরীতে বড় বড় গার্মেন্টস এবং নিট শিল্পের পাশে যে ছোট ছোট আরো অনেক শিল্প তাদের সহযোগী হিসাবে তৈরি হয়েছে অলরেডি, এগুলো একেবারেই তাদের সক্ষমতা কম, এগুলো একেবারে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। তো এমনই অবস্থা চলতে থাকলে আসলে অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়তে পারে বলে তার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। গত কয়েকদিন আগে চেম্বার থেকে শুরু করে চেম্বার ব্যবসায়ীদের সাথে একটা বৈঠক করেছিল এবং তারা বলেছেন যদি জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন করা না যায় তাহলে দেশের অর্থনীতিতে একটা অত্যন্ত প্রভাব পড়বে, পাশাপাশি নিট শিল্পে ধস নামতে পারে বলে তারা এমনটাই মত বিনিময়ে সাংবাদিকদেরকে জানিয়েছেন। আর বাসাবাড়ির কথা তো বলার অপেক্ষাই রাখে না। এখানে মানুষ লাইন ধরে হোটেল থেকে খাবার কিনতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি গতকাল রাতেও আমরা দেখেছিলাম। আজকে সকাল থেকে কোনো বাসায় গ্যাস নেই, মানুষ বিকল্প উপায়ে খাবার দাবারের কাজ সেরে নিচ্ছে। পাশাপাশি যে প্রভাবটা যেটা সবচেয়ে বেশি, যে শিল্পনগরীতে কিন্তু নারায়ণগঞ্জে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ এখানে চাকরি করে বাইরের জেলা থেকে এসে, এখানে যে শিল্পর চাকাটা মূলত যেই জ্বালানির উপর ভিত্তি করে তৈরি, সে জ্বালানি যদি এই সংকট তৈরি হয় তাহলে অনেকটাই সমস্যা হবে বলে সামনে তারা আমাদেরকে জানিয়েছেন। এর সাথে যোগ হয়েছে বিদ্যুতের একটা সমস্যা। শিল্পনগরীতে নারায়ণগঞ্জে কিন্তু বিদ্যুতের লোডশেডিংটা তেমন কখনই ছিল না, কিন্তু ইদানিংকালে যে পরিমাণ লোডশেডিং রাতে এবং দিনে হচ্ছে তাতে করে সামনের দিনগুলো শিল্পে চাকা ঘোরানো কিংবা শিল্প পরিচালনা করাটা অনেকটা জটিল হয়ে যাচ্ছে। তো নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। হাবিব, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের ২৫০০ অভিযান চালিয়ে ১৮৩টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় ৪ ব্যক্তিকে ৯,০০০ টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইমা রায়ানের নেতৃত্বে ২৫০০-এর দুপতারা, পূর্বপাড়া, বড় বিনাইচর এবং ফকিরবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ৩টি চায়ের দোকানের সংযোগ সহ ১৮৩টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। জব্দ করা হয় বিপুল পরিমাণ রাইজার, রেগুলেটর এবং পাইপ। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সৌদি আরবের সোফা কারখানায় আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনা একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহত ২ জনের পরিবার। নিহত মোহন এবং সুমনের বাবা মা জানিয়েছে দুর্ঘটনার সময় কারখানার গেট বাইরে থেকে বন্ধ ছিল। এর জন্য দায়ী আরেক বাংলাদেশি। বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা। বুলবুল আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন নাসিম আলী। সৌদিতে সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে নিহত মোহন প্রামাণিক এবং সুমন প্রামাণিকের মায়ের অভিযোগ, তার 2 সন্তান সহ 16 বাংলাদেশের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। কারখানার গন্ডগোল হয়, কাকু ধরে মারিছে মা। তিনি আরো জানান, মোহন ও সুমনের সঙ্গে বিরোধ ছিল আরেক প্রবাসী বাবু মিয়ার। মৃত্যুর 2 দিন আগে মোহনকে মারপিট করেছিল বাবু, পরে তাদেরকে হত্যার হুমকিও দিয়েছিল। আমরা চাই সূক্ষ্ম বিচার। আমার বাবা হত্যা আছে, কোনো মায়ের ছাল পাল যেন এরকম কাম যেন আর কোনোদিন কেউ করতে পারে। এই 17টা ছেলে যদি কারখানা তালাটা যদি না দিত, অতএব এটা পরিকল্পনা ভাবেই এটা হত্যা করা হয়েছে। অভিযুক্ত বাবু মিয়াও একই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী এবং শ্যালক বলেছেন এই অভিযোগ ঠিক নয়।
16 জন মানুষের সাথে কি শত্রুতা ছিল? এরকম কি হত্যা করবে একজন? ওখানে মানে অবৈধ থাকার কারণে আমরা বরঞ্চ ভিতর সাইডটা আমরা মজবুত করে রাখি, যাতে পুলিশ টুলিশ ঢাকা দিলে যাতে না খোলে। এদিকে নিহত 16 জনের মধ্যে 9 জনের মরদেহ শনাক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস। তাদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার কাজ চলছে। শনাক্ত হয়নি 7 জনের মরদেহ। কবে নাগাদ তাদের দেশে ফেরানোর কাজ শুরু হবে তা নিশ্চিত করতে পারে না কেউ। এ নিয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যে পরিবারটি এই ঘটনা হত্যাকাণ্ড দাবি করেছে তাদের কথা দূতাবাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমাদের পরিবারের কোনো সদস্য এটা হত্যাকাণ্ড বলে দাবি করতে পারে, আমাকে সরাসরি বলে নাই, কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তো সেক্ষেত্রে আমরা দূতাবাসকে জানাতে পারি, সৌদি আরবে যে বাংলাদেশের দূতাবাস রয়েছে তারা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। গত রবিবার সৌদি আরবের রিয়াদের ওই সোফা কারখানায় আগুনে পুড়ে মারা যান 16 জন। এদের 12 জনের বাড়ি নওগাঁয়। বুলবুল আহমেদ, 71, নওগাঁ। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল ও তৎ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বর্ষা সবার কাছে স্বস্তির হলেও যশোরের ভবদহবাসীর কাছে দীর্ঘ দুর্ভোগের নাম। এবছর জুলাই পর্যন্ত হওয়া 1000 মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। অথচ গত 4 দশকে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প, খরচ হয়েছে শত শত কোটি টাকা। তবুও বর্ষা এলে ফিরে আসে পুরনো দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলমান প্রকল্পের কাজ শেষ হলে স্থায়ী সুফল মিলবে। এস এম ফরহাদের তথ্য এবং রাব্বি আল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। দৃষ্টি সীমানার শেষ পর্যন্ত শুধুই পানি। ডুবে আছে ঘরবাড়ি, সড়ক আর ফসলের মাঠ। বাড়ি থেকে বের হবার একমাত্র ভরসা বাঁশের সাঁকো কিংবা ছোট ডিঙি নৌকা। বছরের পর বছর এমনই পানিবন্দী জীবন যশোরের ভবদহবাসীর। অথচ এই জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে নেওয়া হয়েছে 21টিরও বেশি প্রকল্প। তবে কাজ শেষ হয়েছে 2টির। খাল পুনঃখনন, নদী সংস্কার ও পানি নিষ্কাশনেও ব্যয় হয়েছে বিপুল অর্থ। তবুও বর্ষা এলেই সেই পুরনো দুর্ভোগ ফিরে আসে। পানির কারণে আমরা বাড়ি থেকে বের হতে পারতেছি না। ছোট বাচ্চাদের, মুরব্বীরা কেউ সুস্থ না, সবাই অসুস্থ হয়ে পড়তেছে। ছেলে মেয়ে নিয়ে আমাকে খুব কষ্ট দিন যাচ্ছে। চারের পর দিয়ে আরতি আসছে, টিউবওয়েল তলায় গেছে। বাচ্চারা স্কুলে পাঠাবো, তার সময় মতন ভাত রেঁধে দিতে পারছি না। বাচ্চারা চারের পথে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, নদী খননের সময় দেয়া বাঁধে পলি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতেই জলাবদ্ধতা আরো তীব্র হয়েছে। পানির জন্য কষ্ট আছে, খাওয়া দাওয়া, বেড়ানো চেড়ানো, গরু বাছুর, হাঁস মুরগি নিয়ে আর দারুণ সমস্যা। এখানে যে বাঁধটা দেওয়া ছিল, দেখেন আপনারা এখানে যে বাঁধটা দেওয়া ছিল, এই বাঁধটা দেওয়ার ফলে আমাদের 4 থেকে 5 কিলোমিটার আমাদের এখানে পলি পড়ে ভরে গেছে। এদিকে স্থায়ী সমাধানের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার, নদী খনন সহ 3 দফা দাবিতে আন্দোলন করছে। আমাদের একটাই কথা, এই মুহূর্তে টিআরএম চালু করতে হবে, 1 নম্বর দাবি। 2, আমডাঙ্গা খাল সংস্কার করতে হবে। 3, দ্রুত সেনাবাহিনী যে আড়বাদগুলো আছে সেই আড়বাদগুলো সরিয়ে দিই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে 140 কোটি টাকার আরেকটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের 64% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি 36% শেষ হলে স্থায়ী সুফল মিলবে। আমডাঙ্গা খাল দিয়ে ভবদহ এলাকার একটা পানি নিষ্কাশিত হয়। তা আমডাঙ্গা খালের ইতিমধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আশা করতেছি যে খুব তাড়াতাড়ি হয়তো ক্ষতিগ্রস্ত জনসাধারণের হাতে আমরা ক্ষতিপূরণের যে টাকা, এই টাকাটা জেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে দিয়ে জমি বুঝে পাবো এবং খুব দ্রুতই আমডাঙ্গা খালের সংস্কারের কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে। এবারের বর্ষায় ভবদহে পানির উচ্চতা উঠেছিল সর্বোচ্চ 92.17 ইঞ্চি। 26 জুলাই থেকে পর্যায়ক্রমে 24টি গেট খুলে দেওয়ায় পানি কমেছে 14.6 ইঞ্চি। মনিরা কাজেরি, 71।
এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, এলাকার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, পানির উচ্চতা কতটুকু কমলো, জলাবদ্ধতার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলিয়ে জানবো। আপনি যেটা শুনছিলেন, আসলে আপনি জানেন যে ভবদহ অঞ্চল যেটাকে বলা হয়, সেটা আসলে যশোর, খুলনা এবং সাতক্ষীরার কয়েকটি উপজেলা নিয়ে, অর্থাৎ যশোর জেলায় 3টি উপজেলা, অর্থাৎ মদিরামপুর, কেশবপুর এবং অভয়নগর 3 উপজেলা। আপনি জানেন যে চলতি মৌসুমে প্রায় 1000 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে প্রায় এই 3 উপজেলায় 100-রও বেশি গ্রাম অর্থাৎ জলাবদ্ধতার শিকার হয়েছে। কিছু কিছু এলাকাতে আমরা দেখেছি যে প্রায় 92 ইঞ্চি সর্বোচ্চ পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। ইতিমধ্যে যশোর জেলা প্রশাসন কিন্তু এই অঞ্চলগুলোতে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে জলাবদ্ধতা বেশি, সেখানে কিন্তু তারা আর্থিক সহায়তা এবং যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে কিন্তু চাল সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করতেছে। কিন্তু এই যে ভবদহ আসলে দীর্ঘদিন যে সমস্যা সমাধানের জন্য, যে স্থায়ী সমস্যা সমাধানের জন্য কিন্তু আসলে যে প্রকল্পগুলো নিয়ে আসে, সেই প্রকল্পগুলো কিন্তু প্রথম 2 বছর বা 3 বছর সফলতার পরে প্রকল্পগুলো আবারও কিন্তু এই দুর্ভোগের জলাবদ্ধতার শিকার হন। অর্থাৎ এখানকার যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছেন, এই যে ভবদহ নিঃসরণ কমিটি, তাদের যে দাবি যে প্রকল্পগুলো আনা হচ্ছে, এই প্রকল্পগুলোর ভিতরে সুফল কিছুটা পাচ্ছে, কিন্তু প্রকল্পের সাথে বিশেষ করে TRM এবং আলমডাঙ্গা খাল, যে খালটা যদি কাটা হয় এবং TRM প্রকল্প যদি সবসময় চালু রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু সুফল পেতে পারে। অর্থাৎ যে তাদের যে দাবিটা দীর্ঘদিন ধরে, এবং এই TRM চালু হলে কিন্তু তারা যারা দাবি করছেন এবং স্থানীয় তারা বলছেন TRM চালু করলে কিন্তু এই সুফলটা তারা পাবেন এই চলতি বর্ষা মৌসুমে। এবং পানি উন্নয়ন বোর্ড যারা বলছেন, পানি উন্নয়ন বোর্ড বলছেন চলতি মৌসুমে কিন্তু পানি নিষ্কাশনের জন্য 140 কোটি টাকা ব্যয় একটি প্রকল্প চলছে, এবং এই প্রকল্পটি সম্পূর্ণ সেনাবাহিনী তত্ত্বাবধানে চলছে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় 64% কাজ সম্পন্ন হয়েছে, এবং বাকি কাজ যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু চলতি মৌসুমে কিছুটা সফলতা পেয়েছে স্থানীয়রা, এবং পুরো কাজ শেষ হলে আগামী বছর থেকে কিন্তু পুরো সফলতা পাবে দাবি করছেন পানি উন্নয়ন বোর্ড। অর্থাৎ এই যে প্রকল্প, এই প্রকল্প থাকলেও যে যারা স্থানীয় এবং যারা দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন কমিটি যারা আন্দোলন করে আসছেন, যেমন গত 10 দিন আগে কিন্তু যশোর জেলা প্রশাসনের কার্যালয় কিন্তু স্থানীয় যারা ভবদহ অঞ্চলে যারা ডুবে আছেন, তারা কিন্তু যশোর জেলা প্রশাসনের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে, এবং তাদের দাবি দাবা যদি না মানা হয়, বিশেষ করে TRM প্রকল্প এবং আমডাঙ্গা খাল যদি খনন না করা হয়, তারা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচি পালন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তো সেই এই দাবি দাবাগুলো স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডও সমন্বিতভাবে কাজ করছেন। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে আসিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার চিরাং ইউনিয়নের সাগরী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের বুরুজালি এবং রফিক পক্ষের সাথে তাইজ মিয়ার বসত ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার তাইজ মিয়া এবং তার লোকজন বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় সংঘর্ষে আসিয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরের মতলব দক্ষিণে স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামাল হোসেন এই রায় দেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মুন্সিগঞ্জের জয় বিশ্বাস অনিক এবং মতলব দক্ষিণের হৃদয় সূত্রধর। 2022 সালের 21 ফেব্রুয়ারি রাতে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে গলা কেটে হত্যা করা হয়। পরে ঘটনা আড়াল করতে জয় বিশ্বাস নিজেই নিহতের পরিবারকে খবর দেয়। এ ঘটনায় নিহতের বাবা মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ জয় ও হৃদয়কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গুলিতে 2 জনের নিহতের ঘটনায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় আরও 2 আসামি পারুল এবং ফরহাদকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ 2 এর আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এই রায় দেন।
2013 সালের 2 এপ্রিল বেগমগঞ্জের জগদীশপুর গ্রামে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। এরই জেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের উপর গুলি চালানো হয়। এতে সিতারা বেগম এবং খলিল নিহত হন। এ ঘটনায় আরো 5 জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আব্দুস শহীদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম এবং সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সবুজের ফাঁসির আদেশ দেয় আদালত। মোট আসামি ছিলেন 3 জন, সবুজ, তার মা এবং অন্য একজন ফরাদ। 2 জনকে বেকসুর খালাস দিয়েছেন। সবুজ মিয়াকে আজকে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ 2য় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিতের আদেশ। আমরা এই মামলাটাকে মূলত সেভেন মার্ডার হিসেবে ট্রিট করেছি এবং আমরা এই মামলায় যে ফাঁসি হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি এবং আমরা চাইব যে এই মামলা যত সম্ভব ফাঁসি কার্যকর করার জন্য আমরা মামলা হাইকোর্টের কাছে নিবেদন করব। ফরিদপুরের মধুখালীতে 6 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক ব্যক্তিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় দেন। মামলার এজাহার অনুযায়ী 2018 সালের 2 আগস্ট দুপুরে প্রতিবেশী হাকিম বিশ্বাস ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করে। পরদিনই শিশুটির মা বাদী হয়ে তার নামে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে 2019 সালের 1 মে অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক পলাশ কুমার। নেত্রকোনায় ধর্ষণ বাড়ছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যে মাত্রায় এই নির্যাতন হচ্ছে তা প্রকাশ হচ্ছে না, কারণ গ্রাম্য সালিশে বহু ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে, মামলা হচ্ছে না, যে কারণে পুলিশ এবং জেলা প্রশাসনের ধর্ষণের পরিসংখ্যানে গরমিল দেখা দিচ্ছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। সম্প্রতি নেত্রকোনার মদনে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। তার পরিবারের দাবি, নির্যাতনের পর শিশুটি সন্তান সম্ভবা হয়, এরই মধ্যে সেই সন্তানের জন্ম হয়েছে। মোহনগঞ্জে একই বয়সী আরেক শিশু 7 মাসের অন্তঃসত্ত্বা। দুটি ঘটনাই আদালতে বিচারাধীন। এদিকে রিপন ভিডিও নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে সালিশে 5 লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে এবং মামলা ও গ্রেপ্তার হয়। আইন আছে কিন্তু আইনের প্রয়োগটা সেভাবে হচ্ছে না, যে কারণে এই যে ভয়াবহ সামাজিক ব্যাধি, র্যাপের মতো একটা মারাত্মক ঘটনা বেড়েই চলেছে। জেলা পুলিশের তথ্য বলছে, চলতি বছরে জুন পর্যন্ত ধর্ষণের মামলা হয়েছে 28টি। গত বছর একই সময় মামলা ছিল 113টি। এদিকে জেলা প্রশাসন বলছে, শুধু জুনেই জেলায় শিশু নির্যাতন হয়েছে 9টি, ধর্ষণ 11টি এবং নারী নির্যাতন হয়েছে 15টি। কিন্তু কেন দুই প্রশাসনের তথ্যে গরমিল, এ নিয়ে কোনো তথ্য দিতে পারেননি কর্মকর্তারা। তবে মানবাধিকার কর্মীরা জানান, সামাজিক সম্মান, পারিবারিক চাপ ও প্রভাবের কারণে অনেক ঘটনায় থানায় পৌঁছয় না, গ্রাম্য সালিশে মীমাংসা করা হয়। হাসপাতালে এসে তার কথা বলা দরকার, মানে তার তথ্যগুলি দেখানো দরকার, থানায় মামলা করা দরকার। কিন্তু কি করে এলাকায় কিছু চক্র আছে যারা এলাকায় এই সময়টাকে পার করে সমঝোতার জন্য, মীমাংসার জন্য করে আলামতগুলি ধ্বংস করে এবং মামলা ফাইল করতে দেরি করে, যার ফলে কিন্তু মামলাটা প্রমাণিত হইতে দেরি হয়। পুলিশ বলছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সালিশ করা এক ধরনের অপরাধ। ভেরি রিসেন্ট একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বয়স্ক সিটিজেন 40, 50, 60, 70 এই ধরনের বয়সী লোকদের দ্বারাও এই বুলিং এর শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। এইটার জন্য আসলে আমাদের পুলিশের পাশাপাশি আমি মনে করি এই সচেতন মহল এবং সমাজ থেকে এক ধরনের একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠা উচিত। তাই সুশীল সমাজের লোকজন জানান, ধর্ষণ কমাতে হলে বিচার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি খুঁজে বের করতে হবে অপ্রচারিত ঘটনাগুলো। শাকিলা শম্পা, 71।
সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে নোয়াখালীতে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। এর আগে বুধবার রাত 12:15টার দিকে নোয়াখালী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনির ব্রাইট হাউসে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি 4টি জ্যাকেট, 3টি ওয়াকিটকি এবং একটি এক্স নোয়া গাড়ি জব্দ করা হয়। পুলিশ জানায় 999-এ ফোন করে ওই বাড়ির বাসিন্দা রহমান অভিযোগ করেন কয়েকজন ব্যক্তি সিআইডি পুলিশ পরিচয়ে তার বাসায় ঢুকে মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ সেখানে গিয়ে 7 জনকে গ্রেপ্তার করে। সাময়িক বরখাস্ত হওয়ার 1.5 বছর পরেও বেতন তুলছেন বরগুনার বেতাগীর ফুলতলা নুরুন্নেসা জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক। অন্য শিক্ষকরা অভিযোগ করেন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে তিনি কয়েকজনকে চাকরি দেওয়ার কথা বলে টাকাও নিয়েছিলেন। এদিকে দীর্ঘদিন স্কুলে প্রধান শিক্ষক না থাকায় ভেঙে পড়েছে স্কুলের সার্বিক ব্যবস্থাপনা। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। বরগুনার বেতাগীর ফুলতলা নুরুন্নেসা জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ফুলতলার জাহিদুল ইসলামকে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেওয়ার কথা বলে 5,08,000 টাকা নেন। ভুক্তভোগী জাহিদুল জানান, খোঁজ নিয়ে জানতে পারেন জুনিয়র গার্লস স্কুলে এমন কোনো পদ নেই, নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ছিল। এরপর তিনি টাকা ফেরত চাইলে পালিয়ে যান প্রধান শিক্ষক মুজিবুর। কিন্তু ওই স্যারে ওই টাকা নেওয়ার পরে স্কুলে আসেন, আমি তাকে পাই না। স্কুলে আসি তাকে পাই না, এবং ওই স্যারের টিউনো স্যারের কাছে দরখাস্ত করেছি, টিউনো স্যারের কাছে সে দরখাস্ত টিউনো স্যার নোটিশ করেছেন, উনি স্যারে আসেন। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় গত বছরের 18ই মে থেকে চলতি বছরের 9ই আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় সই নেই তার। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, নিয়মিত বেতন তুলছেন তিনি। মহোদয় আরবিট্রেশনের অনুমতি দিয়েছে, আরবিট্রেশন করা হয়েছে। আরবিট্রেশনের পরে ফলাফলে আমাদেরকে ডাকছে, আমরা গেছি, যাওয়ার পর কথাবার্তা হয়েছে। এখন শুনেছি যে বোর্ড আরবিট্রেশন তার প্রতিবেদন দিয়েছেন। গত 1.5 বছরে বেশ কয়েকবার এই স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুজিবুর রহমানকে অনুপস্থিত থাকার নোটিশও দিয়েছেন, কিন্তু তিনি কোনো জবাব দেননি। এর আগে 2019 সালে প্রায় 7 মাস অনুপস্থিত থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। কর্মচারীরা জানান, তাদের নিয়োগের সময়ও বিদ্যালয়ের ভবন নির্মাণের কথা বলে প্রায় 15 লাখ টাকা নেন মুজিবুর রহমান। তো ভবন করার জন্য বললে টাকা নেছে, তো এখন আর সে আসে না। আমি মুজিবুর স্যারকে দিয়েছি টাকা, 4 লক্ষ টাকা চাকরির সময় নিয়েছে, বলছে যে স্কুল ভাঙ্গা, স্কুল ঠিক করবো। 5 লক্ষ টাকা দিচ্ছি মোহাম্মদ মুজিবুর রহমান স্কুল ভবন করার জন্য, এবং আমাদের স্টাফ সাক্ষী আছে। এই সে যখন পাওনাদাররা জানছে যে এই নিয়োগ সে দিতে পারবে না স্যারে, যখন তারা টাকা চাওয়া শুরু করছে, তখন তারা সে স্কুলে অনুপস্থিত। এদিকে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ভেঙে পড়েছে স্কুলের ব্যবস্থাপনা। আমরা সহকারী যারা আছি তারা তো প্রধান শিক্ষকের নির্দেশ মতনই চলবো। এখন সে যদি না থাকে, শিক্ষা পরিবেশ বিঘ্নিত হয়, শিক্ষকরা তাদের মন মতো আসি। আমরা মুজিবুর রহমান স্যারকে আমরা কখনো দেখি না, সে স্কুলে আসেনি। আমরা নাম শুনছি কিন্তু আমরা দেখিনি। স্থায়ীভাবে বরখাস্তের জন্য বরিশাল বোর্ডে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বোর্ডের একজন কর্মকর্তা জানান, মানবিক দিক বিবেচনায় তাকে বরখাস্ত না করে পুনরায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। 6 মাসের তাকে সময় দেওয়া হয়েছে। এরপর যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, তাহলে যে কোনো সিদ্ধান্ত ম্যানেজিং কমিটি নিতে পারবে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে বরিশালের বাকেরগঞ্জের চামাটা বাজারে মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। 1980 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি 1986 সালে এমপিওভুক্ত হয়। হাসান আহমেদ, 71। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যা করেছে তার দেবর। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম এলাকার বাবুল মিজির স্ত্রী। পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুল মিজি তার বাড়িতে দোতলা ভবনের ছাদের কাজ করছিলেন। এ সময় ছাদের কিছু অংশ তার ভাই আলাউদ্দিনের জমিতে পড়লে তিনি কাজে বাধা দেন। এই নিয়ে বাবুলের স্ত্রী নাসিমার সাথে আলাউদ্দিন ও তার লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলাউদ্দিন তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাই লাঠি দিয়ে পিটিয়ে নাসিমা বেগমকে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে রাত 9টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে রাতেই আলাউদ্দিন সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ।
রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ করেছে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। বলেন, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিয়েছেন তিনি। তাদের মতে মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ এবং সৎ একজন রাজনীতিবিদ রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরও বাস্তবে রূপ পাবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞায় দেশ আরও এগিয়ে যাবে বলে আশা দলের স্থানীয় নেতাকর্মীদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিএনপি নমিনেশন দিয়েছেন। ধন্যবাদ জানাই আমরা স্থায়ী কমিটিকে, ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমন একজন মানুষ যিনি দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য সব সময়ের জন্য কাজ করতেন, এখনো করবেন, ভবিষ্যতেও করবেন। আমরা ঠাকুরগাঁওবাসী আজ গর্বিত। আমরা মনে করি বিএনপি আমাদের মাননীয় মহাসচিব স্যারের সকল ত্যাগ এবং অবদানের স্বীকৃতি দিয়েছে। চট্টগ্রামে বাজারে নিত্যপণ্যের দাম এখনো চড়া। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও দাম এখনো মধ্যবিত্তদের নাগালে আসেনি। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি, মাছ এবং ডিম। বাজারে বেশিরভাগ সবজি কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন, বরবটি, কাঁকরোল ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালী মুরগি ৩৫০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম এ সপ্তাহেও ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। এছাড়া বৈরী আবহাওয়া এবং সরবরাহ কমের অজুহাতে মাছের দাম কমছে না। ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে শুধুমাত্র আলু ৩০ টাকা কেজি দরে। চট্টগ্রামে সবজির দাম কিছুটা কমেছে, তবে মুরগি, মাছ এবং ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজকের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন? সবকিছুর দাম বাড়তির বিষয়ে বিক্রেতারা কি বলছেন? চৈতি, শুভ সকাল। চট্টগ্রামের বাজারে আসলে সবজির দাম আমরা দেখছি গত কয়েক সপ্তাহ ধরে আসলে বাড়তি। তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমেছে, কিন্তু সেটাও এখন আসলে সাধারণের নাগালের বাইরে। কেননা প্রতিটি সবজি দামই কিন্তু ৮০ থেকে ১০০-১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যে সব সবজি গত সপ্তাহে ১৪০ টাকা ছিল সেগুলো ১২০ টাকা, যেগুলো ১২০ টাকা ছিল সেগুলো ১০০ টাকা বিক্রি হচ্ছে। যেমন ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা। শুধুমাত্র লাউয়ের দাম কিছুটা কম, লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, আলু ৩০ টাকা করে। এখন এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যেহেতু বন্যার কারণে চট্টগ্রামে যে সবজির সরবরাহ ছিল সেই সরবরাহের কিছুটা ঘাটতি হয়েছে, তো যার কারণে তখন কিছুটা দাম আসলে বেড়ে গেছে। এখন আসলে সেই সরবরাহটা একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে, এই কারণে দাম একটু একটু করে কমছে, কিন্তু সেটিও আসলে এখনো সাধারণের নাগালের মধ্যে আসেনি। আর আপনাকে যদি মাছের কথা বলি, আসলে চট্টগ্রামের বাজারে দীর্ঘদিন ধরে কিন্তু বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহটা একটু ঘাটতি রয়েছে, তো যার কারণে সামুদ্রিক মাছের দামটা একটু বেশি। আর এর বাইরে মিঠা পানির মাছের দামও আসলে বেশ, যেমন রুই কাতলা বিক্রি হচ্ছে 450 থেকে 450 থেকে 500 টাকা করে, যেগুলো একটু বড় সাইজ অর্থাৎ 2 কেজি থেকে উপরে সেগুলো 500, 550, 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর মুরগির বিষয় যদি বলি, মুরগি গত সপ্তাহে কিন্তু দাম বেড়ে গিয়েছিল। গত সপ্তাহে 210 টাকা ছিল ব্রয়লার মুরগি, সেটি এখন কমে 10 টাকা কমেছে, আজকে 190 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি গত সপ্তাহের মতো 350 টাকা বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 থেকে 670 টাকা। এবং ডিমের দাম গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তা আছে। গত সপ্তাহে 145 থেকে 150 টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে 145 টাকা করে ডিম বিক্রি হচ্ছে। এবং গরুর মাংস বেশ কিছুদিন ধরে আসলে চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকা। এবং এখানে আপনাকে যদি আদা, রসুন, পেঁয়াজের কথা বলি, সেইটিও গত সপ্তাহের মতো কিছুটা বাড়তি দাম পেঁয়াজের 50 থেকে 60 টাকা, এবং আদা 130 এবং রসুন 140 টাকা। এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই যে দামের যে উঠানামা বিষয়গুলো আসলে তারা দেখছেন বাজারে, কিন্তু সেই বাজারের দাম নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে মনিটরিং ব্যবস্থাটা সেটি আসলে শক্তিশালী না, তো যার কারণে এখানে নিয়মিত মনিটরিং না থাকার ফলে দামের এই যে উঠানামাটা এইটা আসলে তারা লক্ষ্য করছেন, এবং যার কারণে তারাও আসলে বিপাকে। ফলে তারাও চাচ্ছেন আসলে স্বস্তিতে কেনাকাটা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যেন মনিটরিং থাকে। চৈতি, রাজীব, ধন্যবাদ আপনাকে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় চাপে পড়েছেন নারায়ণগঞ্জের মানুষ। আয় বাড়েনি, অথচ প্রতিদিনই বাড়ছে সংসারের খরচ। ফলে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে করতে হচ্ছে কাটছাট। বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতারা বলছেন একই পরিমাণ পণ্য কিনতে আগের তুলনায় বেশি টাকা খরচ হচ্ছে। গোলাম রাব্বির ছবি ও হাবিবুর রহমানের তথ্যে প্রতিবেদন। নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে সবজির দামে এখন অস্বস্তি ক্রেতাদের। বেগুন, করলা, শসা, বরবটি, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজি 100 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা তো কোনো অভাব দেখতে আসি না। এই যে দেখলাম কিছুদিন আগে কাঁচামরিচ 400-500 টাকা, আজকে আবার 80 টাকা। এভাবে কেন হইবে? মাছ মাংসের বাজারেও স্বস্তি নেই। পাঙ্গাস 300 থেকে 1200 টাকা, তেলাপিয়া 200 থেকে 230 টাকা, রুই 350 থেকে 600 এবং বিভিন্ন জাতের মাছ 350 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও 180 থেকে 200 টাকার আশপাশে। একটু বাজারটা যাতে ঠিক করতে পারে, একটু ব্যবস্থা নেই। এখন সাধারণ মানুষের চলতে পারে না, বর্তমানে সবকিছুর দাম বেশি। মাংসের বাজারে গরুর মাংস 750 থেকে 850 টাকা এবং খাসির মাংস 1200 টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। ডিমের ডজনও 110 থেকে 130 টাকার মধ্যে। ভোক্তা অধিকারের কাছে আমরা রিকোয়েস্ট করব যাতে বাজারটা মনিটরিং করা হয় নিয়মিত, তাহলে জিনিসপাতির দাম যে হুট করে বেড়ে যায় এটা নিয়ন্ত্রণ হবে আর কি। বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহে ঘাটতির কারণে কিছু পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত তদারকি না থাকায় সুযোগ নিচ্ছেন কিছু ব্যবসায়ী। দেশে এরকম কি অবস্থা তৈরি হয়েছে যে আটা ময়দার দাম বৃদ্ধি পেল, এগুলোর তদারকি দরকার যাতে কোনো সিন্ডিকেটের হাতে পড়ে আমরা সর্বশান্ত না হই। এই বিষয়ে সচেতন মহলের দাবি, বাজারে পণ্যের দাম বাড়ার পেছনে কারা দায়ী তা খুঁজে বের করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারের এই সিন্ডিকেটটা ভেঙে জনগণকে সেই দ্রব্যমূল্যের ন্যায্য মূল্যে দ্রব্যমূল্য কিনতে পারে সেই ব্যবস্থাটা করার প্রত্যাশা রাখছি। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। প্রতি মাসে কিন্তু 80 থেকে 90টির মতো অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করছি এবং প্রতিনিয়ত ভোক্তারা আমাদের দপ্তর থেকে কিন্তু প্রতিকার পাচ্ছে আইন অনুযায়ী। ক্রেতারা বলছেন, বাজার তদারকি জোরদার করা না হলে কাটবে না এই সংকট। হাসিবা আলী বর্ণা, 71। চলছে দেশ চোখ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।